আমি আসলে কোটা আন্দোলনে সম্পৃক্ত করি নাই। মূলত 15, 14, 15 তারিখে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়, মেয়েদের উপর এভাবে নির্মমভাবে হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, এবং একই সাথে যে নিজেদেরকে স্যাটায়ার করে যেই স্লোগানটা দেওয়া হচ্ছিল, অর্থাৎ আমি কে তুমি কে রাজাকার, এই স্লোগানগুলো মূলত হচ্ছে প্রধান কারণ ছিল এখানে অ্যাডজাস্ট হওয়ার। আর অন্যতম কারণ ছিল যে একটা যৌক্তিক দাবিতে তারা রাস্তায় নেমেছে, আমরা তো কোটার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেউ এক্সাম দিব না বা কেউ এখানে ইনভলভ হবো না। তো সেই জায়গা থেকে তাদের এই যৌক্তিক দাবির অ্যাগেনস্টে গিয়ে সরকার এই ধরনের যে একটা ডিসিশন নিতে পারবে, প্রধানমন্ত্রী নিজে একজন মেয়ে হয়ে এভাবে মেয়েদের উপর তার আর গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিবে, মূলত সেইখান থেকে আমার এই আন্দোলনে যুক্ত হওয়া। আর 2018 সালে আমি কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনে সরাসরিভাবে যুক্ত ছিলাম। ওই জায়গা থেকে মূলত আমার পূর্ববর্তী একটা অ্যাক্টিভিজমের নেশা ছিল, সেই জায়গাও এটা কাজ করেছে। প্রথম হুমকি তো ছিল প্রশাসন এবং ছাত্রলীগ, গভর্নমেন্টের যে রুলিং পার্টি, তাদের জায়গা থেকে হুমকি ছিল। এবং একই সাথে আমার ইউনিভার্সিটিতেও যারা হচ্ছে রাজনীতির সাথে অনেকটা এক্সপোজ ছিল না, তারা মনে করলো কোনো পদ পদবি পেলে হয়তো বা এটা রাজনীতি একটা সূচনা হতে পারে, যদিও সেটা সত্য ছিল না। মূলত সমন্বয়ক টিমটা করাই হয়েছিল যে যাতে অন্য কেউ নিজেকে আন্দোলনের নেতৃত্ব দাবি করে নিজেদেরকে উল্লেখ করতে না পারে বা আন্দোলনটাকে অন্যদিকে মোড় নিতে না পারে, বা যা দেখা গেল ছাত্রলীগের একজন আমাদের মধ্যে ইম্পোস্টার হয়ে ভিতরে ঢুকে পরবর্তীতে দেখা গেল যে তাদের সাথে আমাদের আন্দোলনটাকে ভেস্তে দিল বা ভণ্ডুল করে দিল। এই সব কারণেই মূলত সমন্বয়কটা আনা, এবং হচ্ছে আমরা আমাদের লিস্টেড ডিজিএফআই, এনএসআই, পুলিশের ডিবিএসবি, বিভিন্ন জায়গায় আমাদের নাম লিস্টেড হলো, এবং এই কারণে মূলত হচ্ছে সমন্বয়ক হয়ে আমরা হুমকিগুলোর সম্মুখীন হলাম। স্বাভাবিকভাবে গভর্নমেন্টের পতনের দিকে যখন এগুচ্ছিল তখন তো এই বিষয়টা আসবেই, এটাই রিজন ছিল। এটা তো আসলে শুরু থেকেই 5ই আগস্টের পর থেকেই প্রাইভেটের সাথে বৈষম্য হয়েছিল। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব থেকে বৈষম্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেটা পাবলিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী মারা যায়নি, আমাদের প্রাইভেট থেকে 100-এর কাছাকাছি, 100-এর কাছাকাছি শিক্ষার্থী মারা গিয়েছে। ইনজুর্ড হয়ে পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী মারা গিয়েছে। তো সেই জায়গা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সব জায়গায় উপেক্ষিত ছিল। এর কারণ ছিল একটা, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে তার লেজুর ভিত্তিক যে গতানুগতিক ছাত্র রাজনীতি আছে সেটা তারা পছন্দ করে না, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর রাজনৈতিক একটা ইনভেস্টমেন্ট, টোটালি বাজে ইনভেস্টমেন্ট। কজ আমরা কখনোই অমুক ভাই এগিয়ে চলো, তমুক ভাই এগিয়ে চলো, এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী না। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে রাজনীতি করার একটা প্ল্যান ছিল, যেটা পরবর্তীতে আমাদের মধ্যেও ছিল, কিন্তু সেটা তো এইভাবে না, আসলে এই রাজনীতির না বিষয়টা। তো এই জায়গা থেকে মূলত রিজন এটাই ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তারা উপেক্ষিত করেছে, এবং একই জায়গা থেকে তাদের মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি কাজ করেছে, ইনফিরিয়র কমপ্লেক্স বলি বা যেটাই বলি। বেসরকারি বিশ্ববিদ্যালয় 17 তারিখের পর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে, এবং গণঅভ্যুত্থানের আন্দোলনের সূচনাই হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই অবস্থান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় উপেক্ষিত ছিল এবং এখনও উপেক্ষিত, এবং নানা জায়গায় নানাভাবে যখন সংস্কার কমিশন থেকে শুরু করে গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে ইনভলভমেন্টের জায়গা আসে, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটিকে পাশ কাটিয়ে দিয়ে নতুনভাবে তারা সম্পূর্ণ পাবলিক বলতে আবার আরও স্পেসিফিক যদি বলি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট সংগঠন কেন্দ্রিক সবাই হচ্ছে সেখানে মূলত পার্টিসিপেট করেছে। তো এই জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিকে কোনো অবস্থানে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল তাদেরকে কোনো অবস্থানে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি। সমন্বয়ক, 5ই আগস্টের পরে অনেক হাইপ, অনেক কিছু, গভর্নমেন্ট পতন করেছে, মহানায়ক, অমুক তমুক। আবার একই সাথে নেগেটিভ পয়েন্টও ছিল যে সমন্বয়ক হয়ে ফুটেজ খোর হয়ে যাচ্ছে বিভিন্ন, যখন মিডিয়াতে আমরা এক কথায় যেটা বলে যে আমরা টকশোতে বসতাম, মিডিয়াতে যেতাম, তো স্বাভাবিকভাবে আমাদের যারা এন্টি পার্টি ছিল তারা এটাকে বিভিন্নভাবে স্যাটায়ার করতো, বিষাদাকার করতো, প্রভাকাণ্ডা ছড়াতো, নানা কিছু। তো উভয়ে ভালো মন্দ সব কিছু মিলিয়েছিল। পরিবারের জায়গা থেকে বলতে পারি, পরিবারের এটাকে অনেক স্পেশাল কিছু দেখে নাই কখনোই। বিকজ আমি 2013 সাল থেকে অ্যাক্টিভিজমের সাথে জড়িত, এটা তাদের কাছে খুব চিরাচরিত, খুব ইউজুয়াল একটা ব্যাপার। এখানে নতুন যেটা মাত্রা যুক্ত হয়েছিল সেটা একটাই ছিল যে গভর্নমেন্টটা ফল করেছে, কিন্তু এর আগে এরকম দুঃসাহসিক অনেক কাজ করেছি। 2018 সালে কোটা সংস্কার নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্বে ছিলাম, তখন মামলা খেয়েছি, বাসা থেকে বের হয়ে যেতে হয়েছে। আমি আমার ইউনিভার্সিটি গ্যাপ দিয়ে একটা ইউনিভার্সিটি চেঞ্জ করে একটা ইউনিভার্সিটি আসতে হয়েছে, ইস্ট ওয়েস্ট থেকে নর্থ সাউথে আসছি। তো এই জিনিসগুলো তাদের সাথে অনেক ইউজ টু হয়ে গেছে, তারা এটাতে মানে কোনো স্পেসিফিক বা স্পেশাল কিছু এরকম কিছুই মনে করে নাই। বাইরের দিকে যারা আমাকে চিনতো তাদের কাছে তো আমি ব্যক্তি আয়াতুল্লাহ হিসেবেই ছিলাম, আয়াত হিসেবেই ছিলাম, অন্য কিছু না। আর এভাবে বাইরের একদম যারা চেনে না তারা হঠাৎ করে আসলে ভাইয়া কেমন আছেন, কি এটা সেটা এভাবে জিজ্ঞেস করতো, এটা সেলিব্রিটি ভাইব ছিল। কিন্তু আসলে নিজেকে আমার জায়গা থেকে আসলে অনেক কিছু করে ফেলেছে এরকম কখনোই মনে হয় না। করতে মানে মনে হতো যদি সত্যিকার অর্থে যে ধরনের পরিবর্তন চেয়েছিলাম আমরা, যেভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছিলাম, বা যেভাবে আমরা চেয়েছিলাম রিফর্ম হোক, সংস্কার হোক, সেই জিনিসগুলো যদি হতো, যা এখন পর্যন্ত 1 বছরের দৃশ্যমান হয় নাই, সেটা হলে তখন হয়তো ভালো লাগতো, তখন মনে হতো যে সত্যিকার অর্থে অ্যাকচুয়াল স্যাটিসফ্যাকশনটা আসতো সেই জায়গা থেকে। আলটিমেটলি পাওয়ার চর্চা ছাড়া, ক্ষমতার চর্চা ছাড়া কোনো জিনিস পরিবর্তন করা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে রাজনীতি যদি পজিটিভ ধারার রাজনীতি আসতে হয় তাহলে অবশ্যই আমি সেখানে থাকবো,
এবং আমার পার্টিসিপেশন রাখবো। আমার জায়গা থেকে জনগণের যে প্রত্যাশা বা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবো। যারা অনেকে আমার সাথে অনেক কিছু শেয়ার করে যে এই জিনিসটা এভাবে করলে ভালো হতো ভাই, আমরা বিভিন্ন সময় আমরা পাঠচক্র করেছি, আমরা স্টাডি সার্কেল করেছি। তো এই জায়গা থেকে মূলত হচ্ছে আমার চিন্তাভাবনা আসলে আছে যে রাজনীতি যদি ভবিষ্যতে করতে হয় তাহলে সেটা নিজেদের চিন্তাধারায় করব। গতানুগতিক ধারার যে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্যান্য যে দল আছে এই ধরনের রাজনীতিতে আসলে আমরা বিশ্বাসী নই।